জাতীয় বিপ্লবী পরিষদ নামে একটি সংগঠনের সমাবেশ ছিল। তারা আমাদের অফিসে গত 2 দিন আগে কার্ড নিয়ে যায় এবং আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে সেখানে প্রায় 200-300 আহত সহযোদ্ধা যারা ওনারা আসবেন, থাকবেন, আপনারা একটু দয়া করে এসে বক্তব্য দেবেন। তো আমরা যাই হোক, গতকালকেও তারা আমাকে ফোন দিছে, যাওয়ার জন্য অনুষ্ঠানে রিকোয়েস্ট করছে। তো আমি বেলা 3টার পরে আমার 4-5 জন সহযোদ্ধাকে নিয়ে আমি সেই সমাবেশ স্থলে যাই, সমাবেশে বক্তব্য রাখি। বক্তব্য রাখার পরে ওই সংগঠনের সভাপতি আমার পাশে চেয়ারে বসা স্টেজে। আমি যখন বক্তব্য দিয়ে স্টেজ থেকে নামলাম, তার পাশে গিয়ে বসলাম চেয়ারে, তখন তিনি আমাকে বলছেন, ভাই আপনার বক্তব্যের পরে ছাত্রদলের ছেলেপেলেরা উত্তেজিত অনেক। তখন আমি বললাম যে ছাত্রদলের ছেলেরা উত্তেজিত কেন হবে? এখানে তো আমি বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য দেই নাই বা বিএনপির বিরুদ্ধে কোনো বক্তব্য দিতেও আসি নাই। এখানে আমি আসছি, আহত সহযোদ্ধারা আসছেন, তারা যথাযথভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন না, যারা দায়িত্বে আছেন তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। বিপ্লবের 4 মাস 5 মাস হয়ে গেল, আমাদের সহযোদ্ধা ভাইরা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, অনেকে এখনও ক্ষতিপূরণের যে ঘোষণা সরকার দিয়েছিলেন সেটাও দিচ্ছেন না। তো এরকম কথাগুলো আমি তুলে ধরেছি। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যথাযথ দায়িত্ব পালন করতে পারছেন না। এগুলো নিয়ে আমরা কড়া প্রতিবাদ করেছি এবং এই সংবিধান যে ফ্যাসিস্ট সংবিধান, এই সংবিধান যে জনগণ চায় না, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এটা তো বিএনপির বিরুদ্ধে বা ছাত্রদলের বিরুদ্ধে না যে ওরা উত্তেজিত হবে। ঠিক এরকম বলার পরে বললো ওরা, ভাই প্রোগ্রামটা ঝামেলা করতে পারে, পন্ডুল করতে পারে, এরকম একটা বলতেছে। তো বললাম ঠিক আছে, যদি আমার কারণে সমাবেশটা কোনো সমস্যা হয় তাহলে আমি না থাকাটাই বেটার, আমি চলে যাই, আপনারা সমাবেশটি খুব সুন্দরভাবে সফল করেন। তো এটা বলার পরে আমি আমার সাথে যে 4-5 জন ছিল ওদেরকে নিয়ে আমি সমাবেশ থেকে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে ওই যে শহীদ মিনারের যে সিঁড়িটা আছে নিচে নামার, ওই সিঁড়িগুলো দিয়ে আমি নিচে নামতেই নিচে নামার আগেই পিছন থেকে 25-30 জন ছেলে পেলে এসে আমাকে পিছন থেকে অ্যাটাকটা শুরু করছে। আমার ওই কোটে টান দিছে, টান দিয়ে ওখানেই একটা একবারে পুরোপুরি সন্ত্রাসীদের মতো ছাত্রলীগ বিগত 15-16 বছর যেভাবে আমাদের উপরে আক্রমণ করছে, ঠিক একই কায়দায়, একই স্টাইল, এবং একজন ধারালো ছুরি দিয়ে আমার এই কপালে, তারা কথাই মারতে চেয়েছিল আমি জানি না, আল্লাহ জানে সেটা ভালো। তারা আমাকে হত্যার উদ্দেশ্যে এটা করছিল কিনা এটা একমাত্র আল্লাহ জানে। তো আমার যেটা মনে হয় তারা আমাকে মেরে ফেলার উদ্দেশ্যেই এই কাজটা করেছে। তা না হলে ছুরি থাকবে কেন? তারা যদি আহত হয়ে থাকে বা ছাত্র হয়ে থাকে তাদের হাতে ছুরি থাকার কথা নাই। এই যে জায়গায় আমার প্রায় 1.5 ইঞ্চি ক্ষত এবং ডেপথ, ডাক্তার বলছে যেটা আপনার কমপক্ষে 5-7টা সেলাই লাগবে। 5টা পরে সেলাই দিয়েছে। আমি রিকোয়েস্ট করছি যে আমি সেলাই আসলে একবারে ভয় পাই, আপনারা একটু সেলাই না দিয়ে যদি ভিন্নভাবে এটাকে সারানো যায়। বলছে ভাই ভিন্নভাবে 6 মাসও সারবে না, যে পরিমাণ ক্ষত আপনার এখানে। তারপরে 5টা সেলাই দিয়েছে গতকাল রাতে। আমি এখন পিজি হাসপাতালে ভর্তি আছি ঢাকার। দেখেন ওখানে আক্রমণটা করার পরে এক পর্যায়ে আমি তো আসলে কি বলবো, মানুষ তো আসলে জীবন বাঁচানোটা তো ফরজ ইসলামে যেটা আছে স্বভাবতই। আমাকে ধাওয়া করছে তারা, মারতে মারতে এরকম একটা অবস্থা। পিঠ এটা আসলে কোনোভাবেই আমার কাপড় চোপড় পর্যন্ত ছিঁড়ে একবারে আমি খালি গায়ে, আপনারা দেখছেন, আমার পুরো মাথা থেকে রক্ত ঝরঝর করে পড়ছে, আমার শরীর সব জায়গায় রক্তে একবারে এটা আমি আসলে ওই সময় তো আমার সেন্সর ঠিকভাবে কাজ করতেছে না। পরে আমি যখন হাসপাতালে নিয়ে আসছি আমি দেখছি যে পুরো শরীর আমার রক্তে একবারে অবস্থা। পরে এই জায়গায় তো আসলে প্রায় 1.5-2 ইঞ্চির মতো ক্ষত। যাই হোক, ডাক্তার আসলে কম কথা বলতে বলছে। ফারুক হাসানের প্রতি মানুষের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা মানুষ কি দেখতে পারছে না? তার জন্য এই হামলা নাকি অন্য কিছু আছে? সেটাও হতে পারে, আরেকটা কারণ হতে পারে। আমরা আসলে আপনারা জানেন যে আমরা শুরু থেকেই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন কিন্তু আমরাই শুরু করি একবারে শক্তভাবে। তো সেই জায়গা থেকে ভারতের দেশীয় চোর যারা, তারা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের উপরে খুশি না। এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশ প্রশাসনে ভারতীয় রয়ের এজেন্টরা আছে, এবং হাসিনার দোসররা কিন্তু প্রায় 90% চেয়ারে বসা। স্বভাবতই তাদের টার্গেট আমাদের মতো উদীয়মান তরুণদের। আমরা যারা এই আগ্রাসন বিরোধী লড়াই করছি, আমরা যারা এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছি, তারা তো স্বভাবতই আমাদেরকে টার্গেট করবে। এই টার্গেট করেই একটা কিলিং মিশন কিনা, এটা আমার কাছে এখন সন্দেহ লাগছে। আপনি অসুস্থ, আপনাকে বেশি প্রশ্ন করবো না। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ভারতীয় র এজেন্ট কি এর সাথে জড়িত কিনা আপনি কি মনে করেন? আমি তো সেটাই মনে করছি যে ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। তা না হলে এরকম পরিকল্পিত একটা হত্যাকাণ্ডের উদ্দেশ্যেই তারা এই আক্রমণটা চালিয়েছে।
তা না হলে কোনো ছাত্র কিংবা আহত এরকম কারো কাছে ছুরি থাকার কথা না। হ্যাঁ, তারা মারতে পারে লাঠি দিয়ে কিংবা কোনো আপনার ইয়া দিয়ে, এখানে ছুরি বা অস্ত্র কেন আসবে? তারা তারা তো আসলে আমাকে, হয়তো তারা আমার গলা কাটতে চেয়েছিল, আল্লাহর রহমত ছিল বিদায় গলাতে না লেগে হয়তো কপালে লেগেছে বলে আমি মনে করি। একটা প্রশ্ন করি যে আপনি বলছেন যে আসলে ছাত্র দলের কেউ তো করার কথা না আপনার উপর হামলা, কিন্তু আমরা পরে হামলার পরে আপনার উপর যারা আক্রমণ করেছিল কয়েকজনের ছবি কিন্তু অনেকেই দিচ্ছে এবং অনেকে দেখা গেছে এর ভিতরে কয়েকজন ছাত্র দল এবং বিএনপির সাথে রাজনীতির সাথে যুক্ত, তাদের বেশ কিছু ব্যানার ফেস্টুন। আসলে আপনি যে বললেন যে আসলে তারা ছাত্র দলের কেউ না, কিন্তু এখন যারা জড়িত ছিল তাদের ভিতরে দেখা গেছে ছাত্রদল বা বিএনপির রাজনীতির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আসলে এই বিষয়টি নিয়ে একটু বলেন। ছাত্র দলের কেউ না এটা আমি বলি নাই, আমি বলেছি আমাদের আয়োজক যারা ছিলেন কালকের প্রোগ্রাম ওরা আমাকে বলেছে ছাত্রদল উত্তেজিত আপনার বক্তব্যে পড়ে। আমি বলেছি আমার বক্তব্যে ছাত্রদল কেন উত্তেজিত হবে? আমি তো বিএনপির বিরুদ্ধে এখানে কোনো বক্তব্য দিতে আসি নাই, কিংবা এই সমাবেশটা তো বিএনপির বিরুদ্ধে কোনো সমাবেশ না। ছাত্রদল আমার বক্তব্যে উত্তেজিত। আর আমি একজন রাজনৈতিক দলের নেতা, আমি গণ অধিকার পরিষদের মুখপাত্র এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। স্বভাবতই আমি রাজনৈতিক বক্তব্য দেবো, আমি তো কোনো সামাজিক বক্তব্য ওখানে গিয়ে দেবো না, তাই না? তা আমার বক্তব্য, এখন কথা হচ্ছে যে ছবিগুলো আসছে হামলাকারীরা তো চিহ্নিত, ইতিমধ্যে মিডিয়াতে সব ছবি আসছে। পুলিশ ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক, এটা তো ওয়ান টাইমের ব্যাপার, এটা তো আহামরি জটিলতা কিছু না, তাদের রাজনৈতিক পরিচয় বের করুক, তাহলে পরিষ্কার হবে যে তারা আসলে কোন দলের কোন মতের। আমাদের বক্তব্য এটাই, এটা আইন শৃঙ্খলার দায়িত্ব। অল্প সময় আজকে বিকাল 3:30টায় সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। আমরা এই বিকালের মধ্যে যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার না করে, সেখান থেকে আমাদের সহযোদ্ধারা হয়তো থানা ঘেরাও করবে, প্রয়োজনে পুলিশ হাট করে। আজকে অন্তত 8-10 হাজার ছাত্র জনতা আসতেছে শহীদ মিনারে বিকাল 3-3:30টায়। আমাদের তো গণ অধিকার পরিষদ তো কোনো ফেলনা না ভাই, বাংলাদেশে এখন অন্যতম একটা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, তরুণদের দল। সুতরাং গণ অধিকার পরিষদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বলবে, এটা গণ অধিকার পরিষদ সহ্য করবে না। একবারে পরিষ্কার কথা, গণ অধিকার পরিষদ রাজপথে রক্ত ঝরিয়ে জেল রিমান্ড সহ্য করে আজকের এই জায়গায় এই সংগঠনকে আমরা দাঁড় করিয়েছি। আমরা ওই বানের জলে ভাসিয়ে আসা 2 দিনের নেতা নই, অসংখ্যবার জেলে গেছি, রিমান্ডে গেছি। আমরা এখন পর্যন্ত 22 বার হামলার শিকার হয়েছি, 21 বার আওয়ামী লীগের আমলে, আর গতকালকে আমার এই হামলা দিয়ে 22 বার হামলার শিকার আমরা হয়েছি। সুতরাং আমাদের দিকে কেউ রক্তচক্ষু দিয়ে তাকাবে, এগুলো আমরা সহ্য করব না। তারা তো পিছন থেকে কাপুরুষের মতো হামলা করেছে, সাহস থাকলে ফেস টু ফেস হামলা করো, ঘোষণা দিয়ে আসো যে গণ অধিকার পরিষদের সাথে আমরা করতে চাই, আমরা দেখতে চাই তোমাদের শক্তি কতটুকু। কারণ এই গণ অধিকার পরিষদ মরতে জানে, জীবন দিতে জানে, রাজপথে সেটা প্রমাণ তারা দেখিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের পরিষ্কার বক্তব্য, কালকে যে সন্ত্রাসীরা আক্রমণ করেছে আমি এখন পর্যন্ত তাদেরকে সন্ত্রাসী বলবো, যতক্ষণ না পর্যন্ত তাদের রাজনৈতিক পরিচয় আইডেন্টিফাই